তো আমার ইন্ট্রোডাকশনে তাই ছিল যে সরকারি হরগঙ্গা কলেজের অনলাইন ক্লাস চালুর পেছনে যে কারণ তোমরা জানো যে ডিউরিং দিস প্যান্ডেমিক এখানে আমরা টিচার হিসেবে তো আসলে আইডিয়ালি বসে থাকতে পারি না, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা স্টুডেন্ট হিসেবেও আইডিয়ালি বসে থাকতে পারো না। তো যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে একটা চর্চার মধ্যে থাকা। তো সবচেয়ে যেটা ভালো লাগছে যে তোমাদের দেখে ভালো লাগছে, সারাদিন বাসায় বসে বসে ডিজিটাল ডিভাইসের সাথে একেবারেই ভালো লাগে না। তোমাদের ফেস টু ফেস দেখলে, তোমরা যখন ডিপার্টমেন্টের সামনে দিয়ে বিচরণ করো বা আমি একটু তোমাদের সেমিনারে উঠিয়ে দিলাম, হ্যাঁ, তোমরা দেখছি যে নাড়াচাড়া করছো, বই পড়াশোনা করছো, খুব ভালো লাগে সেই পরিবেশটা। এখন আমরা এমন একটা পরিবেশে আটকা পড়েছি, তো সেটা আসলেই ভালো লাগার ছিল না। আমি একজন স্টুডেন্টের রিকোয়েস্টে প্রথমেই প্রিন্সিপাল স্যারের আদেশের আগে থেকে আমি এই ফেস টু ফেস ক্লাসের আয়োজন করেছিলাম এবং আমরা গুগল ক্লাসরুম খুলেছিলাম এবং সেখানে বেশ কিছু ক্লাস শুরু করেছিলাম। কিন্তু পরবর্তীতে প্রিন্সিপাল স্যার আদেশ দেওয়ার পরে তোমাদের এই রুটিন করে দিল। তো রুটিন করার ফলে যেটা হলো যে আমি যে ক্লাস নিচ্ছি দেখা গেল সেই ক্লাস আরেকজন টিচার নিচ্ছে, তো ফলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে যায়। তো আমাকে আমার সেই রুটিন ক্লাসে ফিরে যেতে হলো এই কারণে। তো ফলে তোমাদের সাথে এই আজকে আমার প্রথম ক্লাস। তো আজকের প্রথম ক্লাসে আমরা আমার যে কোর্স তোমরা জানো যে প্ল্যান্ট বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটার পেপার কোড হচ্ছে 243015। আজকে লেকচার নাম্বার 1। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তার টাইটেল হচ্ছে ডেফিনেশন, স্কোপ অ্যান্ড গ্লোবাল ইম্পর্টেন্স অফ বায়োটেকনোলজি। এটা 1 নম্বর সিলেবাসের 1 নম্বর। তো আমি প্রথমেই বলেছিলাম যে আসলে তোমরা যদি নলেজেবল হতে চাও তাহলে মেমোরাইজিং বা নেমোনিক্সের ক্ষেত্রে মনে রাখার কিছু টেকনিক আছে, সেগুলো তোমরা অ্যাপ্লাই করবা। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা অন্ততপক্ষে এমনভাবে কিছু টেকনিক অ্যাপ্লাই করো যেটা তোমাদেরকে মনে থাকে। আমি যদি বায়োটেকনোলজির সংজ্ঞাটা তোমাদেরকে কল্পনা করতে বলি তাহলে তোমাদের প্রথমেই আসবে আমাদের রোবোকপের কথা, যে একটা টেকনোলজির মাধ্যমে মানুষের জীবনে যখন টেকনোলজিটা এরকম আমরা কম্বাইন করলাম তখন একটা রোবোকপের মতো আসলো। এটা আমার একটা ইমাজিন, এটা হতে পারে একটা বায়োটেকনোলজি। তার মানে বায়োটেকনোলজির প্রোডাক্টগুলো হবে জীবের সাথে একটা মেশিনারিজের একটা সংমিশ্রণ, তাই তোমাদের মনে হতে পারে। আসলে কি তাই? আসলে এটা রং, ক্রস। আসলে সেটা হচ্ছে যে তুমি টেকনোলজি বা প্রযুক্তিকে যদি তুমি মানুষের কল্যাণে ব্যবহার করো সেটাকেই হবে বায়োটেকনোলজি। এখন সেই কল্যাণটা কিরকম হতে পারে, কয়ভাবে হতে পারে এবং কিভাবে হতে পারে, এগুলো হচ্ছে এবং কোথা থেকে এসেছে। যেমন যারা বায়োটেকনোলজি শব্দটা উদ্ভব হয় নাই 1865 সালে বা তারও আগে, আমি এটার ইতিহাসে পরে যাব, কিন্তু তখনও দেখা গিয়েছে যে মেন্ডেল উনি কি করেছিলেন যে কিছু গবেষণা করেছিলেন, কিছু এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন মটরের দানা নিয়ে, মটরের দানার কালার নিয়ে, মটরের দানার আকৃতি নিয়ে, যেটা মানুষকে আকৃষ্ট করে। তাহলে এই যে একটা নোভেল, আমরা যে নতুনত্ব যে পাচ্ছি, যে ইনোভেটিভ কিছু পাচ্ছি, দ্যাট ইজ কল্ড বায়োটেকনোলজি। এখন তোমরা এটার অনেকগুলো ধারা থাকতে পারে। আমরা যদি একেবারে এটার নীতিটা বলি যে বায়োটেকনোলজির প্রিন্সিপালটা কি, এটা তোমরা জানো যে এটা জেনেটিক্স। কারণ আমি একটু আগে যে ছবিটা দেখালাম সেটা জেনেটিক্সেরই, তোমরা দেখেছো যে মেন্ডেলের যে জেনেটিক্স নিয়ে যে সূত্র আবিষ্কার করেছিলেন সেটার ছবি। তার মানে এই জেনেটিক্সটা মূলত জিন মূলত ডিএনএ, যে ডিএনএ কোড করে প্রোটিন উৎপন্ন হয় এবং যে প্রোটিন কি করে একটি জীবনের উৎপত্তি ঘটায়। এই বিষয়গুলো তোমরা জানো যে একটা জীবনের উৎপত্তি ঘটাতে হলে একটা জিনের প্রভাব কত বেশি এবং তারা সেটা কিভাবে কাজ করে। একটা জিন, ডিএনএর কতটুকু অংশকে আমরা একটা জিন বলবো,
এবং ডিএনএর সিকোয়েন্স গুলো কিভাবে সাজানো থাকে, এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে কালের আবর্তে জানতে পেরেছি। ফলে ওই জিনের সিকোয়েন্সকে আমরা ইঞ্জিনিয়ারিং করেছি আমাদের প্রয়োজনে। আমরা ইঞ্জিনিয়ারিং করে আমরা অনেক কিছু করেছি। এখন অনেককে আমরা মনে করি জিন মানে কি, জিন পরি। হ্যাঁ, আসলে কি তাই? তোমরা ছবিতে দেখছো একটা জিন পরি, আসলে তো জিন বলতে সে জিন পরি না। তোমরা জানো যে জিন বলতে কি। আর আমরা যদি বলি যে এই যে জিনের ইঞ্জিনিয়ারিং করে আমরা জিওমো ক্রপসটা কিভাবে করি, তোমরা একটু আগে যে ছবিগুলো দেখেছো, এই ছবিগুলোর মধ্যেও তোমরা বুঝতে পেরেছো যে কিছু ভুল তথ্য আছে আমাদের মনের মধ্যে এবং কিছু সঠিক তথ্য আছে। এখন তোমরা যদি বায়োটেকনোলজিটাকে মনে রাখতে চাও, তোমরা এই তিনটা ছবি দেখো। আমরা যে ল্যাকটোজ পাই কোত্থেকে? ল্যাকটোজটা আমরা পাই সুগার থেকে, মিল্ক থেকে, এবং যে কোনো শর্করা থেকে আমরা ল্যাকটোজটা পেয়ে থাকি। এখন এটাকে সেগ্রিগেশন কবে কিভাবে করা হয়েছে, এটা হচ্ছে বায়োটেকনোলজির একটা মূল বিষয়। তো তাহলে বায়োটেকনোলজি তোমরা যদি মনে রাখতে হয়, তোমরা তিনটা জিনিস মনে রাখো: প্রোডাক্ট, মেডিসিন এবং আরেকটা হচ্ছে যে বায়োটেকনোলজিক্যাল মডিফিকেশন। তাহলে বায়োটেকনোলজির ডেফিনেশনটা আমরা দিতে পারি যে যদি আমরা কোনো অর্গানিজম অথবা অর্গানিজমের একটা পার্ট অথবা কোনো বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে মানুষের বেনিফিট অফ ম্যানকাইন্ড ঘটে, তাহলে আমরা সেটাকে কিন্তু বায়োটেকনোলজি ঘটা বলবো। যেমন আমরা যখন পাউরুটি তৈরি করি, আমরা সেখানে কি ব্যবহার করি? পাউরুটি তৈরির ক্ষেত্রে আমরা একটা অর্গানিজম ব্যবহার করছি, সেটার নাম হচ্ছে ইস্ট। এই যে ইস্ট তৈরি করে, ইস্ট ব্যবহার করে আমরা পাউরুটি তৈরি করলাম, এটাই হচ্ছে একটা টেকনোলজি। এই টেকনোলজিটা যেহেতু আমরা একটা জীব দিয়ে করেছি, ইস্ট দিয়ে করেছি, এটাকে বলা হয় বায়োটেকনোলজি। তাহলে এই যে আমি তিনটা উদাহরণ দিলাম, অর্গানিজম, পার্ট অফ অর্গানিজম, আর হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস। তাহলে এখানে তোমরা দেখো, এই যে আমরা দেখালাম যে মিল্ক থেকে ল্যাকটোজ উৎপাদন, আমরা বিভিন্ন মেডিসিন উৎপাদন করি, এবং তোমরা একটা ধানের ছবি দেখলা, গোল্ডেন রাইসের কথা শুনেছো, যে সেটাও আমরা মডিফাইড, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম আমরা তৈরি করতে পারি। এই যে বায়োটেকনোলজির যে ফলে যে বেনিফিটটা ম্যানকাইন্ড পাচ্ছে, এটাই কিন্তু বায়োটেকনোলজির মূল উদ্দেশ্য, এছাড়া কিছু না। যেমন তোমরা প্রথম ছবিতে দেখছো ওয়াইন প্রোডাকশন, দ্বিতীয় ছবিতে দেখলাম মেডিসিন প্রোডাকশন, এবং তৃতীয় ছবিতে দেখলাম গোল্ডেন রাইস প্রোডাকশন। এখন ওয়াইনটা কিভাবে তৈরি হয়? অর্গানিজম ইউজের মাধ্যমে। আমি বলেছি বায়োটেকনোলজি তিনটা ভাবে ব্যবহার করা যায়: অর্গানিজম, পার্ট অফ অর্গানিজম এবং বায়োলজিক্যাল প্রসেস। তাহলে আমরা যদি গ্রেপ জুস কে ইস্টের মাধ্যমে গাজন প্রক্রিয়ায় ওয়াইন তৈরি করতে চাই, তাহলে সেটা অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইডকে রূপান্তরিত করে ওয়াইন তৈরি করবে। এই যে তোমার আঙ্গুরের জুস থেকে ওয়াইন তৈরি করার যে প্রক্রিয়া, এখানে আমরা একটা সম্পূর্ণ অর্গানিজম ব্যবহার করলাম, ইস্ট, একেবারে একটা সম্পূর্ণ অর্গানিজম। এখন এটা হলো অর্গানিজম ব্যবহারের একটা উদাহরণ। তোমরা কি বলতে পারো অর্গানিজমের একটা অংশ ব্যবহার করা কিভাবে করতে পারি? অর্গানিজমের অংশ ব্যবহার করতে হলে তোমরা মেডিসিনের ফিল্ডে যেতে হবে। ফিল্ড অফ মেডিসিনে তোমরা ভ্যাকসিনের নাম শুনেছো, তোমরা অ্যান্টিবায়োটিকের নাম শুনেছো। তোমরা যদি ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিকের সংজ্ঞায় যেতে চাও, তাহলে সেখানেই তোমরা দেখবা জীবিত, অর্ধমৃত অথবা মৃত জীবাণু দিয়ে এগুলো তৈরি হয়। টেক দ্য কেস অফ হেপাটাইটিস বি ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভ্যাকসিনের যে তোমরা এটা আবিষ্কারের আগে কি করা হতো? হেপাটাইটিস বি রোগীর রক্ত নিয়ে তখন কি করা হতো? অন্য রোগীকে দেয়া হতো। এটা কিন্তু সমাদৃত হয়নি, এটা অত্যন্ত কি অমানবিক ছিল। একজন মানুষের দেহ থেকে কতটা রক্ত নেওয়া যেত? যখন আমরা তার দেহ থেকে এই ভাইরাসটাকে ন্যাচারালি সিনথেটিক আলাদা করতে পারলাম, তখন থেকে কিন্তু এটা আমরা বাজারজাত করতে পারলাম। এরকম কাহিনী তোমরা ইনসুলিনের ক্ষেত্রেও দেখবা। ইনসুলিনের জন্য আমাদের বন্য শূকর হত্যা করতে হতো আগে, এখন আমরা ল্যাবরেটরিতে ইনসুলিন তৈরি করতে পারি। ফলে এই যে কোনো রোগীর রক্ত নেয়া, প্লাজমা নেয়া, অথবা কোনো প্রাণী হত্যা করে ওষুধ বানানো, এটা কিন্তু কোনো কল্যাণকর কাজ নয়। তাহলে আমরা যখন কল্যাণকর কোনো কাজ করতে চাই,
টেকনোলজির মাধ্যমে মানুষের কল্যাণের জন্য অন্য জীবের অকল্যাণকর না করে, সেটাই হচ্ছে বায়োটেকনোলজির মূল উদ্দেশ্য। এই যে তোমরা দেখছো হেপাটাইটিস বি ভাইরাস, এটার থেকে যে ভ্যাকসিনটা উৎপন্ন হয়, এটা কিন্তু লিভার সোরিয়াসিসের যে ক্যান্সার, এটাকে সে রিমুভ করে দেয় একেবারে। তো যাই হোক, পার্ট অফ অর্গানিজম তোমরা দেখলে। এরপরে বায়োলজিক্যালি প্রসেস। বায়োলজিক্যাল প্রসেস বলতে আমরা কি বোঝাই? এখানে একটা জেনেটিক্যালি মডিফিকেশনের বিষয় আছে। গোল্ডেন রাইস, সোনা দিয়ে তৈরি রাইস, তা তো না। তোমরা কি কেউ বলতে পারবে যে এই গোল্ডেন রাইস কেন বলা হয়েছে? কারণ হচ্ছে নর্মাল রাইস তোমরা জানো রূপালী বা সাদা কালারের হয়, আর গোল্ডেন রাইসটা কিছুটা হলুদা হয়। এই কারণে এটা কালারের জন্য এটাকে গোল্ডেন রাইস বলা হয়। এখন তোমরা জেনে নাও যে কেন এটা হলুদাভ হয়। তোমরা একটা পিগমেন্টের নাম জানো, বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন এটা হচ্ছে রেড অ্যান্ড অরেঞ্জ কালারের জন্য ডাই পিগমেন্ট, যেটা কনভার্ট হয়ে যায় ভিটামিন এ। এবং ভিটামিন এর প্রয়োজনীয়তা তোমরা জানো। ভিটামিন এ কি করতে পারে? ভিটামিন এ আমাদের রাতকানা রোগ থেকে রক্ষা করে, আমাদের ভিশনটা ভালো রাখে। এছাড়া আমাদের ধরো যে ম্যাল নিউট্রিশন বা অপুষ্টি, এগুলো থেকেও ভিটামিনে রক্ষা করে। কিন্তু আমাদের মতো গরিব দেশে আলাদাভাবে ভিটামিন এ সংগ্রহ করানো সবার পক্ষে সম্ভব না। ফলে গোল্ডেন রাইস যে করা হয়েছে, যেহেতু আমাদের মেইন স্টাপল ডায়েট হচ্ছে ভাত, যেটাকে আমরা বলি ভাতে মাছে বাঙালি। ফলে যদি আমরা চালটাকে গোল্ডেন রাইস করি এবং চালের মধ্যে যদি ভিটামিন এ পাওয়া যায়, রিসেন্টলি তোমরা দেখবা যে তেলের মধ্যেও ভিটামিন এ দেয়া আছে এবং সেখানে একটা আলাদা চিহ্ন দেয়া আছে। সয়াবিন তেলে তোমরা দেখবা কিছু কিছু বোতলে। এটাকে আমরা বলি যে বায়োলজিক্যাল প্রসেস বা জিএমও। তাহলে আমাদের এই যে বায়োটেকনোলজির যে তোমরা তিনটা ভাগ দেখলে, একটা হচ্ছে কি যে টোটাল একটা অর্গানিজম ব্যবহার করা, এটা হচ্ছে ইস্টের ক্ষেত্রে আমরা উদাহরণ দেখিয়েছি যে গাজন প্রক্রিয়ায় কি আঙুরের রস থেকে ওয়াইন তৈরি করা, অথবা পাউরুটি তৈরি করাও ধরতে পারো, ঠিক আছে। আর আরেকটা আমরা দেখিয়েছি পার্ট অফ অর্গানিজম, সেটা ভ্যাকসিন মেডিসিনের ক্ষেত্রে এটা হয়। আরেকটা হচ্ছে প্রসেস, বায়োলজিক্যাল প্রসেস, সেটা হচ্ছে তোমার জিএমও, যে কোনো গোল্ডেন রাইস হতে পারে। তারপরে তোমরা ওই যে আরো অনেক ধরনের ডলির নাম শুনেছো, ভেড়া, তাই না? এরকম আরো জেনেটিক্যালি মডিফাইড তোমরা জীবের নাম তোমরা দেখবে। এগুলো হচ্ছে বায়োটেকনোলজির একটা ফসল। এখন তোমরা কল্পনা করতে পারবে না যে বায়োটেকনোলজি শব্দ উদ্ভবের কত বছর আগে থেকে বায়োটেকনোলজি শব্দ ব্যবহৃত হয়ে আসছে। তোমরা হাজার হাজার বছর পূর্বে, তার মানে এনসিয়েন্ট বায়োটেকনোলজি, যেটাকে আমরা বলি যে তোমার এখন থেকে ধরো প্রায় ৮,০০০ বছর পূর্বে, এখন থেকে ৮,০০০ বছর পূর্বকে আমরা কি বলবো? বিসি 6000, কারণ এখন হচ্ছে এডি 6000, এডি 2000, আমাদের এখন 2000 সাল। তাহলে বিফোর ক্রিসমাস 6000, আর এখন 2000 যোগ করলে হবে 8000। তোমরা তিনটা ভাগ দেখে রাখো। এনসিয়েন্ট পিরিয়ডকে আমরা বলে রাখি 1800 আগ পর্যন্ত, আর ক্লাসিক্যাল পিরিয়ডটা আমরা বলে থাকি 1800 থেকে 1845 কি 50 পর্যন্ত, আর 1845 বা 50 থেকে বর্তমান পর্যন্তকে আমরা বলি মডার্ন বায়োটেকনোলজির যুগ। এই যে মডার্ন বায়োটেকনোলজির যুগ, এই যুগে কিন্তু বায়োটেকনোলজিটা প্রসার ঘটেছে। ব্যবহার অনেক আগে থেকেই হয়, কিন্তু তোমাদের এখন তোমরা জানতে পারছো যে এই ব্যবহারটা হচ্ছে বায়োটেকনোলজি। এখন এই বায়োটেকনোলজির ব্যবহারটা আগে থেকে কিভাবে হয়ে এসেছে, তোমরা যদি সেই এনসিয়েন্ট যুগে তোমরা যদি চিন্তা করো, সেই বিসি 6000 খ্রিস্টাব্দ, সেক্ষেত্রে ইস্টের ব্যবহার কিন্তু তখন থেকেই এই ব্যাবিলনরা করেছিল। তারপরে ইজিপ্টেও আমরা দেখেছি যে এই ধরনের ইস্টের ব্যবহার, অর্গানিজমের ব্যবহার হয়েছে। তারপরে সক্রেটিস একজন ফিলোসোফার ছিলেন, তিনিও কিন্তু এই ধরনের বলেছেন যে বাবার সাথে সন্তানের যে একটা হেরিটেন্সি আছে, এটা কিন্তু বলে গিয়েছেন। তারপরে আবার 1700 শতকে বা 1665-তে যখন লিওয়েন হুক
আবিষ্কার করলেন, তখনও কিন্তু বায়োটেকনোলজির আবার মাইক্রোস্কোপ আবিষ্কারের ফলে যখন ব্যাকটেরিয়া এবং অন্যান্য অর্গানিজম দেখা গেল, তখন কিন্তু এই বায়োটেকনোলজির ব্যবহারটা দিনে দিনে বাড়তে থাকলো। এবং তোমরা জানো যে যখনই 1701 সালে আমরা প্লাইরেনি যখন তোমার ফার্স্ট একটা রোগ নির্ণয় এর জন্য ভ্যাকসিনেশন তৈরি করেন, এবং এই ভ্যাকসিনেশনটা হচ্ছে একজন রোগীর থেকে, চিকেন পক্সের একজন রোগীর থেকে নিয়ে আরেকজন রোগীকে প্রয়োগ করা, অথবা এটাকে তোমরা বলতে পারো যে এখন যেটাকে বলে প্লাজমা ট্রান্সফার, এটা কিন্তু অনেক আগে হয়েছে। তার মানে সেই 1750 অথবা 1796 খ্রিস্টাব্দে এই ভ্যাকসিনেশনটা আবিষ্কার হয়েছে, কিন্তু প্রচারপত্র একটা পায়নি। এটা একটা লিমিটেড জায়গায় এটা ছিল, যদিও এটা ব্যবহারটা সারা বিশ্বে এটা ঘটেনি। এরপরে তোমরা লুই পাস্তুরের কথা জানো। লুই পাস্তুর 1856 সালে যেটা করলেন, উনি কিন্তু বলে দিয়েছেন যে এই পাস্তুরাইজেশনটা কিভাবে হয়, উনি কিভাবে এই পাস্তুরাইজেশন মেথডটা উনি আবিষ্কার করলেন, এবং উনি প্রথম একেবারে ইনঅ্যাক্টিভ করতে পারলেন কি মাইক্রোবসকে আলাদা করে। এই যে ওনারা যে মাইক্রো অর্গানিজম নিয়ে কাজ শুরু করেছেন, এটাই হচ্ছে তোমার এই মিডল অফ দা বা বিফোর মডার্ন এজ অফ বায়োটেকনোলজি। এছাড়া তোমরা জানো কিছু হেরিডিটি ল মেন্ডেল দিয়েছিলেন মটর গাছের ইয়ে থেকে, আমরা এর আগেও আলোচনা করেছিলাম। সেটাও কিন্তু জিন নিয়ে। আমরা বায়োটেকনোলজির একটা বড় একটা তোমার পার্ট হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তো সেটাই কিন্তু এই মেন্ডেল দিয়েছেন। এছাড়া আবার যখন ধরো ক্রোমোজোম আবিষ্কার হলো 1902 সালে, যখন ওয়াল্টার সাটন এটা আবিষ্কার করলেন, তখন আমরা অনেকটা কাছে চলে আসলাম মেন্ডেল কি কারণে বলেছিলেন যে জিনটা কোথায় থাকে। এরপরে 1907 সালে যখন থমাস হান্ট বললেন, মর্গান যখন বললেন যে হ্যাঁ একটা মিউটেশনের জন্য দায়ী আছে কিছু ক্রোমোজোম, উনি এটা দেখালেনও। এরপরে সাকসেসফুলি যখন জয়েনসেন্স জিন আলাদা করতে পারলেন, এবং উনি যখন ফিনোটাইপ এবং জিনোটাইপ দিয়ে ব্যাখ্যা করলেন মেন্ডেলের সেই তত্ত্বটাকে, যদিও মেন্ডেল কিন্তু তখন তার তত্ত্বকে প্রমাণ করতে পারেননি, কিন্তু এটা পরে ধীরে ধীরে এসে এটাকে প্রমাণ করা গেছে। ফলে এই যে তোমরা বায়োটেকনোলজির যে ক্রম অগ্রসরমানতা দেখছো একটার পর একটা স্লাইডে, এটা যদি তোমরা খেয়াল করো যে কিভাবে এই একেবারে না জেনে ব্যবহার করা থেকে শুরু করে তারপরে দিনে দিনে আলাদাভাবে মাইক্রো অর্গানিজম গুলোকে আইসোলেশন করে অ্যান্টিবায়োটিক তৈরি করা, অ্যান্টিবায়োটিক সেল, অ্যানিম্যাল সেল কালচার, এই যে আমরা এখন প্রবেশ করলাম 1945 থেকে 50 আধুনিক যুগে। এই আধুনিক যুগে আমরা যখন প্রবেশ করলাম, তখনই কিন্তু আমরা একটা কি বায়োটেকনোলজির একেবারে উত্তরণে আসলাম। যেমন তোমরা দেখো এই যে এডেনিনের সাথে থাইমিন এবং গুয়ানিনের সাথে সাইটোসিন, এই যে নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেসটা উনি চার্গ্রাফ উনি বললেন, কিন্তু উনি কিন্তু পূর্ণাঙ্গ ডিএনএ এর একটা স্ট্রাকচার দিতে পারেন না, যেটা ওয়াটসন এন্ড ক্রিক 1953 সালে ওনার ওই মডেলকে ধরেই পূর্ণাঙ্গ একটা রূপ দিয়ে কিন্তু উনি ঠিকই নোবেল প্রাইজ নিয়ে নিয়েছেন। এরপরে আবার মলিকুলার বায়োলজির ক্ষেত্রে দেখা গেছে যে উনি একটা সেন্ট্রাল ডগমার যে ইয়ে দিলেন, থিওরি দিলেন, যে এই তোমার সেটা হচ্ছে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের ক্ষেত্রে। তারপরে জেনেটিক কোড 1966 সালে যখন প্রথম আবিষ্কার হলো, তখন কিন্তু আরো খুবই ঘনিষ্ঠভাবে বোঝা গেল যে আসলে কিভাবে একটা জীবদেহ গঠিত হয়, জেনেটিক কোডের কাজ কি, এই 3টা কোড মিলে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, এই কতগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে একটি চেইন তৈরি করে, পলিপেপটাইড চেইন তৈরি করে, এবং কতগুলো পলিপেপটাইড চেইন করে 4টি পলিপেপটাইড চেইন মিলে একটি প্রোটিন অণু তৈরি করে, এবং কতগুলো প্রোটিন অণু মিলে একটি সেল তৈরি করে। এইভাবেই কিন্তু ধীরে ধীরে আমরা চলে আসলাম। এরপরে তোমরা 1978 সালে বাণিজ্যিক ভাবে ইনসুলিন তৈরির কাহিনী তোমরা জানো, রিকম্বিনেন্ট ডিএনএ, তারা কিভাবে ইনসুলিন বাজারজাত করে কোটিপতি হয়ে গেছে দুজন বিজ্ঞানী, এবং তারা প্রথম এই বায়োটেকনোলজিকে একটা ইন্টারেস্টের মধ্যে নিয়ে আসলো। এখন সবাই মনে করো বায়োটেকনোলজিকে ফার্স্ট চয়েসে রাখে বিজ্ঞানীদের, কারণ এটার ফলেই কিন্তু মেডিকেল সায়েন্সটা টিকে আছে।
ডাক্তারদের কাজ হচ্ছে বায়োটেকনোলজি থেকে যা কিছু আবিষ্কার হবে সেটাকে অ্যাপ্লাই করা, কিন্তু ডাক্তার কোনো কিছু আবিষ্কার করবে না, আবিষ্কার করবে এই বায়োটেকনোলজি যারা নিয়ে গবেষণা করে তারাই। এরপরে তোমার জেনেটিক্যালি মডিফাইড ফুড আবিষ্কার হলো 1987 সাল থেকে। এখন তোমার এগুলো ইমপ্রুভের পালা। ধীরে ধীরে আমরা আমাদের প্রয়োজন অনুসারে মানব কল্যাণের জন্য আমরা কি কি করতে পারি। এখন ধরো আমাদের করোনা ভাইরাসের অ্যান্টিবায়োটিক প্রয়োজন, অ্যান্টি ভ্যাকসিন প্রয়োজন, বায়োটিক তো না, ভ্যাকসিন প্রয়োজন। এই ভ্যাকসিনটা কাদের দায়িত্ব দেওয়া হয়েছে? এই ভ্যাকসিনটার দায়িত্ব কি ডাক্তারদের দেওয়া হয়েছে? এই ভ্যাকসিনটা তো ডাক্তারদের দেওয়া হয়নি। ডাক্তাররা ভ্যাকসিন পেলে সেটা দিয়ে চিকিৎসা করবে। তাহলে ভ্যাকসিনটা আবিষ্কার কে করবে? এই যে দেখো, ঢাকা ইউনিভার্সিটির বায়োটেকনোলজি ডিপার্টমেন্টকে বরাদ্দ দিয়ে দিচ্ছে সরকার 10 কোটি টাকা, আপনারা এটা করতে থাকেন। তাহলে বায়োটেকনোলজি হচ্ছে এমন একটা ফিল্ড যেটা দিয়ে আমাদের এই পৃথিবীটা আবর্তিত হচ্ছে, এটা বললে ভুল হবে না। কারণ এখান থেকে যদি তুমি নতুন নতুন তথ্য, নতুন নতুন মেডিসিন, নতুন নতুন ভ্যাকসিন, নতুন নতুন মডিফাইড জীব তৈরি না করো, তাহলে আমার মনে হয় এই এরকম বলে আর কি। নেক্সট ইশরাত বলো। তার ক্লাসের সময় নিয়েও কোনো সমস্যা নেই স্যার, আমার মনে হয় 11টার সময়টাই পারফেক্ট। আর স্যার ক্লাস খুব ভালো লাগছে। আর স্লাইডের সময় জাসমা বললো যে একটু বাংলায় করলে ভালো হয়। স্যার পড়তে পড়তে স্যার চলে যেত, তো পুরোটা আর কি পড়া হয়ে ওঠে না। বাংলা দিলে হয়তো আমাদের পুরোটা পড়া হয়ে যেত, এটাই আর কি। আচ্ছা, যেমন আমি তোমাদের একটা কথা বলি, আমরা বায়োটেকনোলজির যে কথাটা বলেছি ইংলিশে লেখা ছিল বায়োটেকনোলজি, যে ডেফিনেশন হোয়াট ইজ বায়োটেকনোলজি, এখানে তোমার অর্গানিজম, পার্ট অফ অর্গানিজম আর বায়োলজিক্যাল প্রসেস, এই তিনটা যখন মানব কল্যাণে ব্যবহার করা হয় যে টেকনোলজির মাধ্যমে, সেটাকে বলা হয় বায়োটেকনোলজি। তাহলে বায়ো শব্দের অর্থ কি? জীব, আর টেকনোলজি হচ্ছে প্রযুক্তি। তাহলে বায়োটেকনোলজিতে কোন জীবটা ব্যবহার করা হয় জানো? অণুজীব। ইজ দ্যাট ক্লিয়ার? বায়োটেকনোলজিতে যে জীবটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অণুজীব, অথবা অণুজীবের একটি অংশ, অথবা অণুজীবকে অন্য কোনো জীবকে প্রসেস করার জন্য কোনো একটা প্রক্রিয়া, যেটাকে আমরা বলি বায়োলজিক্যাল প্রসেস, একটা প্রক্রিয়া। সেটা হতে পারে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দিস ইজ কল্ড বায়োলজিক্যাল প্রসেস। এখন তুমি সংজ্ঞাটা কিভাবে দিবা? তুমি যদি বইয়ের মধ্যে দেখো, আর পিছনে বসে পাচ্ছি, তুমি যদি বইয়ের মধ্যে দেখো যে এটার সংজ্ঞা কি আছে, আমি তোমাদের কয়েকটা সংজ্ঞা পড়ে শোনাই, ঠিক আছে? দেখো তোমরা এই সংজ্ঞা লিখতে পারবে কিনা। আচ্ছা, বায়োটেকনোলজি সংজ্ঞা হচ্ছে মানব কল্যাণে জৈবিক উপকরণ। মানব কল্যাণে লিখতে হবে না, তোমরা আগে শুনো, বুঝো কিনা শব্দটা, বুঝে আমাকে একটু বলো। মানব কল্যাণে জৈবিক উপকরণ যেমন অণুজীব অথবা কোষীয় উপাদানের নিয়ন্ত্রিত ব্যবহারই জৈব প্রযুক্তি। দেখো এটা মাথার মধ্যে ঢুকে কিনা। এই এই ডেফিনেশনটা দিয়েছেন একজন বিজ্ঞানী। আচ্ছা, আরেকটা ডেফিনেশন দেখো, জৈব প্রযুক্তি হলো শিল্প প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদিত দ্রব্য এবং শিল্প পরিবেশের উপর প্রাণ রসায়ন, জীববিজ্ঞান, অণুজীব বিজ্ঞান এবং রসায়ন প্রকৌশলের প্রয়োগ। বুঝে নাও, তোমরা মাথার মধ্যে কিছু ঢুকবে না, লিখতে পারবা সংজ্ঞায়। ওই যে ছোটবেলায় যে ছড়া লিখছো না, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, অর্থ না বুঝে লিখে ফেলছো, নাম্বার পাইছো, ওরকম লিখতে পারবা আর কি। এটা এসেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইউপেকের একটা সংজ্ঞা। আবার দেখো, দ্য ইউরোপিয়ান ফেডারেশন অফ
বায়োটেকনোলজির একটা সংজ্ঞা হচ্ছে অণুজীব আবাদকৃত কলা ও কোষ এবং এদের অংশকে প্রযুক্তিগত প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার উপযোগী করার জন্য প্রাণ রসায়ন, অণুজীব বিজ্ঞান এবং প্রকৌশল বিজ্ঞানের সমন্বিত প্রয়োগই হলো জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এখন এই যে ডেফিনেশন গুলো তোমরা যে কোনো বই থেকে যে কোনো ভাবে লিখো, কিন্তু বোধগম্যতায় তোমাদের আসতে হবে। কিভাবে? আমি যে তিনটা ব্যবহার তোমাদের দেখিয়েছি, পাউরুটি সেটা কিসের ব্যবহার ছিল? সেটা ছিল অর্গানিজমের ব্যবহার। তারপরে দেখালাম ভ্যাকসিন, এটা কিসের ব্যবহার ছিল? পার্ট অফ অর্গানিজমের ব্যবহার। তাহলে আরেকটা দেখিয়েছি হচ্ছে তোমার জিএমও, গোল্ডেন রাইস, এটা কিসের ব্যবহার ছিল? এটা ছিল বায়োলজিক্যাল প্রসেস, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এই তিনটা প্রসেসকে তারা যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে যে প্রাণ রসায়ন, অণুজীব বিজ্ঞান এবং প্রকৌশল বিজ্ঞান। এখন তোমরা কেউ কি আমাকে বলতে পারবে এই তিনটার মধ্যে কোনটা কোনটার মধ্যে পড়েছে? কোনটা প্রাণ রসায়নে পড়েছে, কোনটা অণুজীব বিজ্ঞানে পড়েছে, আর কোনটা প্রকৌশল বিজ্ঞানে পড়েছে? বলো একজন। কোন তিনটার মধ্যে? মানে যে স্লাইডটা গেছে সেই স্লাইডটা মনে নাই কি দেখিয়েছি? প্রথমত দেখিয়েছি ইস্টের মাধ্যমে পাউরুটি তৈরি, এটা অণুজীব বিজ্ঞান। 2 নম্বরে দেখিয়েছি যে ভ্যাকসিন তৈরি, আর এটা বায়োটেকনোলজি। 3 নম্বরে দেখিয়েছি গোল্ডেন রাইস, এইটা স্যার হচ্ছে লাস্ট যেটা বলবো প্রাণ রসায়ন। প্রাণ রসায়ন না, না, এটা প্রাণ রসায়ন না, ভ্যাকসিনেশনটা হচ্ছে প্রাণ রসায়ন। প্রাণ ভ্যাকসিনটা এমব্রোসিন স্যার, হ্যাঁ হ্যাঁ, আর এখানে রাসায়নিক হ্যাঁ গোল্ডেন রাইস যেটা ওটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মানে ওটা ইঞ্জিনিয়ারিং, ওটা হচ্ছে প্রকৌশলী। তাহলে এই যে বিষয়গুলো দেখে বোঝা, তুমি যখন বই থেকে ডেফিনেশনে যাবে, আমার এই ক্লাস করার পরে যখন তুমি পড়বে তখন তুমি বুঝতে পারবে। আপনার একদম একদম পড়ে তো লাভ নেই। আমার ক্লাস যখন তুমি পড়বে তখন যদি তুমি লিঙ্ক করতে না পারো তাহলে তো আর এই ক্লাস করে কোনো লাভ নেই। বই তো তোমাকে কোনো কিছু এক্সপ্লেনেশন করছে না, করছে? বইয়ের মধ্যে তো কোনো এক্সপ্লেনেশন নাই। ফলে তুমি এমন ভাবে ডেফিনেশনটা শিখবে যেটা মাস্ট বি ভিজুয়াল এন্ড এমবেডেড ইন ইওর মাইন্ড। জাস্ট আ মিনিট। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয় না? তাহলে ডেফিনেশন তোমরা পাচ্ছ বইয়ের মধ্যে, কিন্তু এটা মনে রাখার উপায়টা পাচ্ছ আমার ক্লাসে। এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? এখন ধরো তুমি অনেক কিছু করে ফেলছো। এখন জিন কি, আমি একটা জিনের ছবি তোমাদের দেখালাম, ঠিক আছে? ওই কি বলে আলাদিনের জিনের একটা ছবি এঁকে দেখালো। এই জিন তো সেই জিন নয়, বায়োটেকনোলজি। আমি একটা কি ওই যে বায়োনিক্যাল ওম্যান একটা সিরিজ দেখাতো, তাহলে বা রোবোকপ ওরকম একজন আঁকায় দিলাম, এটা তো বায়োটেকনোলজি না, ঠিক আছে? তাহলে এই যে ভুল যেগুলো সেগুলো কিন্তু একেবারে আমি তোমাদের মন থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছি যে এটা প্রয়োজন নেই। তাহলে যেটা তোমাদের ভিতরে এমবেডেড করতে হবে, হোয়াট ইজ জিন? জিন কি? জিন তো আলাদিনের জিন না, তাহলে জিনটা কি? আমি কি বলেছি, কেউ কি বলতে পারবা? আমি স্লাইডে ডিএনএ খন্ডাংশ, নির্দিষ্ট একটা খন্ডাংশ যেটা হচ্ছে সবগুলো বেজ মানে একটা সাইড করে আর কি থাকে, সবগুলো বেজই যার মধ্যে থাকে, নাইট্রোজেন বেজ সবগুলোই থাকে।
ডিএনএ সকল অংশে নাইট্রোজেন বেস থাকবে। যে অংশে ডিএনএ নাইট্রোজেন বেস থাকবে না সেই অংশকে তো তুমি ডিএনএ বলতে পারবে না। তাহলে কতটুকু অংশকে আমি জিন বলবো? ডিএনএ তো অনেক লম্বা, তো প্রত্যেকটা অংশেই প্রত্যেকটা সাইডে তোমার নাইট্রোজেন বেস একটা দিয়ে অংশ। এখন কতটুকু অংশ? একটা তো নির্দিষ্ট, তুমি একটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে বলবা যে তুমি অ্যাডেনিন থেকে সাইটোসিন পর্যন্ত না, না। মানে চারটা That's wrong. That's wrong. আর কি বলতে পারবা? জিন কাকে বলে? এই যে বিষয়গুলো এরকম, তোমরা যদি ডেফিনেশন শিখো, তোমরা জিন শব্দটাকে আজকে প্রথম শুনেছো? বলো, জিনের ডেফিনেশন পড়ো না এমন কেউ কি আছে কিনা এটা বলো আগে। এখন কি ডেফিনেশন কেউ বলতে পারছো না? ইউ আর অলরেডি অ্যাবাউট টু কমপ্লিট ইউর বোটানি অনার্স। ফোর্থ ইয়ারটা কমপ্লিট করা মানে কি বোটানির অনার্স কমপ্লিট করে ফেললা, বাট আনএবল টু এক্সপ্লেইন জিন। ডিএনএ স্যার অ্যাডেনিনের সাথে থাইমিন এমন কোথাও পাবে না যে এডিনিনের সাথে থাইমিন যুক্ত নাই। এটা তো সার্টেন, এটা তো একেবারে নির্দিষ্ট করা। আমি বলেছি যে জিন কাকে বলে। জিন বড় না ডিএনএ বড়? ডিএনএ বড়। ডিএনএ বড়, এটা একটা তোমরা পেলা। ইজ দ্যাট ক্লিয়ার? এখন তাহলে ডিএনএ যদি বড় হয় আর কতটুকু ছোট অংশকে আমি জিন বলবো? ডিএনএ একটা ইউনিট কিসের সম্পূর্ণ। হ্যাঁ, এই তো নাইট্রোজেন বেস। না না, আবার নাইট্রোজেন বেস আসবে। নাইট্রোজেন বেস তো ডিএনএ এর ইউনিট না। তুমি বলো হ্যাঁ হ্যাঁ জি স্যার। ডিএনএ ইউনিট বলতে কি বোঝাচ্ছে? কোন ইউনিট? ইউনিটের বাংলা কি? স্যার একত্রিত হওয়া বা একত্র একক, অংশ অংশ একক, একটা অংশ। ইউনিট অর্থ জি একক। ইউনিট অর্থ একক। তাহলে ডিএনএ এর কোন এককটাকে, কোন ইউনিটটাকে আমরা জিন বলবো? তাহলে ডিএনএ এর কার্যকরী একককে আমরা জিন বলবো। কোন একককে জিন জি বলবো? স্যার। কার্যকরী কার্যকরী একক। মানে যতগুলো নাইট্রোজেন বেস একত্রিত হয়ে একটা কাজ সম্পন্ন করতে পারে। ধরো চুলের কালার, চুলের কালার নিয়ন্ত্রণের জন্য যদি 50টা নাইট্রোজেন বেস প্রয়োজন হয় তাহলে 50টা মিলে একটা জিন হবে। যেমন মোটরের দানা হয়েছিল, মোটরের দানায় তোমার দেখিয়েছে একটি জিন লম্বার জন্য দায়ী। এখন সেই জিনটার মধ্যে কয়টা নাইট্রোজেন বেস ছিল সেটা কি তোমরা জানো? সেটা কোথাও পড়েছো? পড়ছিলাম স্যার, ভুলে গেছি। না না, এটা কোথাও যদি এটা তুমি কোথাও দেখাতে পারো আমাকে ইনবক্স করো যে ওই লম্বা হওয়ার জন্য দায়ী জিনে কয়টি নাইট্রোজেন বেস ছিল। এটা ইন্টারভিউতে লেখা নেই, কারণ এখানে শুধু লেখা ছিল যে এটার জন্য দায়ী প্রকট জিন আর খাটো হওয়ার লম্বা জিন, কিন্তু সেই জিনটা ডিএনএ এর কোন অংশে থাকে এবং সেই ডিএনএ কত নম্বর ক্রোমোজোমে থাকে এবং সেই ক্রোমোজোমটা কি ডিএনএ এর এই নিউক্লিয়াসের কোথায় থাকে? নিউক্লিয়াসের নিউক্লিয়াস সংলগ্ন থাকে না রেটিকুলামের সাথে থাকে না নিউক্লিয়ার প্লাজমার সাথে থাকে নাকি অ্যাব্রাপ্টলি লেখা নেই, যেগুলো এখন এখানে। আনমিউট করলে ভালো হয় স্যার, শোনা যাচ্ছে না ওই সাউন্ডের কারণে। দেখো কারটা সাউন্ড হচ্ছে। আমার কথা হচ্ছে যে এই যে ডিফারেন্সটা তোমরা দেখছো, তোমরা তো পড়ে যাচ্ছ, তোমাদের কথা হচ্ছে যে তোমরা প্রথমেই কি খুঁজো? প্রথমেই খুঁজতেছো যে স্যার কোন বইটা থেকে তাড়াতাড়ি মুখস্থ করে পরীক্ষার জন্য প্রিপেয়ার হব। ফাইন, প্রিপেয়ার হও। কোন কতটুকু লিখলে পরে আমার নাম্বারটা আমি সম্পূর্ণ পাবো। ফাইন, দাগায় দিলাম, অতটুকু পড়ো। একটা বই নিয়ে রিডিং পড়ায় যদি দিতে পারতাম তোমাদের, দ্যাট উইল বি দ্য বেস্ট ক্লাস ফর ইউ। একটা বই নিয়ে যদি তোমাদের বুঝাই দিতে পারতাম এতটুকু থেকে এতটুকু পড়ে আসো, কালকে আমি পড়া নিব, যে ভালো লিখতে পারবা সে গুড স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের মূল্যায়ন। কিন্তু তোমরা যদি উচ্চ শিক্ষা নিয়ে বাইরে কেউ যেতে চাও, আমরা বিসিএস পাস করে মাস্টার্স পাস করতে পারতেছি না, আমাদের অনেকে ঝরে পড়ছে। নটিংহ্যামে গিয়ে আমাদের মাস্টার্স করতে গিয়ে অনেকে ঝরে পড়ছে। আর এখানে তোমরা দেখো কত সহজে
ছেলে পেলে মাস্টার্স করে ফেলতেছে, আর আমরা টিচাররা ওখানে গিয়ে মাস্টার্স করতে সমস্যা হয়ে যাচ্ছে। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন হায়ার এডুকেশন ইন ফরেন কান্ট্রিজ এন্ড আওয়ার কান্ট্রি। এই যে বিষয়টা, এখন তোমাকে যদি নিজেকে ক্যাপেবল করতে হয়, অন্তত পক্ষে তোমার সিলেবাসটাকে নলেজেবল করতে হবে। বটনি পড়লা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়লা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল শব্দ হচ্ছে জিন এবং ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং হচ্ছে প্রকৌশলী করবা কাকে? জিনকে। তাহলে জিন কি সেটা যদি তুমি না বুঝো, তাহলে কাকে তুমি এটা প্রকৌশল করবা, তাই না? তাহলে জিনটা তো তোমাকে বুঝতে হবে। তাহলে এই কারণে আমার ক্লাসের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে হাউ টু রিমেম্বার অর এমবেডেড ইন ইউর মাইন্ড, নট মেমোরাইজিং। মুখস্থ করে কোনো লাভ হবে না। তুমি যদি না বুঝো, পরীক্ষার খাতায় গিয়ে যদি ভুলে যাও, লিখতে পারবে না। কিন্তু তুমি যদি এতটুকু মনে রাখো যে বায়োটেকনোলজি মানব কল্যাণের জন্য যে সকল অর্গানিজম বা অর্গানিজমের অংশ বা বায়োলজিক্যাল প্রসেস ব্যবহার হয়, সেটাই হচ্ছে বায়োটেকনোলজি, এতটুকু লিখে আসলে all the examiner should pay you full marks, must give। তার তোমাকে ফুল মার্কস দিতে হবে, কারণ এর থেকে ভালো আর বোধগম্যতা বা উপলব্ধি আর নাই। কারণ তুমি যেভাবেই ঘুরে ফিরে গুছায় লিখো, মূল বক্তব্য হচ্ছে এটা বায়োটেকনোলজি। আমি কি তোমাদের বুঝাতে পারছি? ঠিক একইভাবে তোমরা যে সকল ডেফিনেশন গুলো শিখবা, বিশেষ করে একেবারে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেগুলো যদি তোমরা বোধগম্যতার মধ্যে না নাও, তাহলে যদি কমন না পড়ে, তাহলে তোমরা সেখানে একটা লাইনও লিখতে পারবে না। আর কেউ কোনো স্যার কোনো বই তোমাকে কমন পড়ার গ্যারান্টি দিতে পারবে না। সো I suggest you complete all the concerned topic of your syllabus of all courses in fourth year. Fourth year এর যতগুলো কোর্সের যতগুলো টপিকের কনসার্ন আইটেম আছে, এগুলো সম্পর্কে ধারণা নাও। সব আমি তোমাকে মুখস্থ করতে বলি না, সব মুখস্থ করা একটা মানুষের পক্ষে সম্ভব না। তোমরা এখন ওই 6-7 বছর বয়সী একটা বাচ্চা নাই, 6-7 বছর আগডুম বাগডুম যা যাও মুখস্থ করে ফেলা যায় এবং এটা মনে রাখা যায়। এখন তোমরা যদি চাও না বুঝে ক্র্যামিং করবা, এবং তোমরা যদি মনে করো যে সেটা পরীক্ষার হলে গিয়ে হুবহু লিখবা, এটা দুই একজনের ক্ষেত্রে এক্সেপশন ঘটতে পারে, বাট দিস ইজ নট এক্সাম্পল অর অর্ডিনারি ইনসিডেন্ট। এটা কিন্তু স্বাভাবিক ঘটনা বা সাধারণ ঘটনা নয়। সো বি অ্যাটেনশন ফর নেমোনিক্স। কিভাবে তুমি মনে রাখতে পারো সেই টেকনিকটা তোমরা দিবা। তোমরা যদি আমার ফিজিওলজি ক্লাস দেখো, সেখানে কিন্তু আমি ওই যে ওই কি বলে প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করছে কি জন নিক্সকে, ওকে দিয়ে একটা সূত্র বানিয়ে দিছি যাতে করে মাইক্রো নিউট্রিয়েন্টের 17টার নাম যেন এলোমেলো না করে। অনেকে করে কি মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে ম্যাক্রো নিউট্রিয়েন্ট ঢুকায় দেয়, ঠিক আছে? আবার ম্যাক্রো নিউট্রিয়েন্ট 17টা, মাইক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে 16টা। সাইফুর মিউট করলে ভালো হয়, সাইফুর মিউট করলে ভালো হয়। দেখা গেল যে এই 33টা মনে রাখতে পারে, কিন্তু কোনটার 17টা কোনটা 16টা এটা ভাগ করতে পোলাপাইন ভেজাল করে ফেলে। তো এটাকে একটা নিউমোনিক্স আমি দিয়ে দিয়েছি। এই নিউমোনিক্স দিয়ে আবার অনেকে অন্য নানা পাটেকার দিকে বানায় ফেলছে, যার যেটা প্রিয় ক্যারেক্টার। ইটস আপ টু ইউ, তোমার উপরে নির্ভর করবে যে তুমি এই টার্মটা কিভাবে মনে রাখবা। এটা তোমাকেই খুঁজতে হবে। এটা আমার মতো করে যে তোমার চলবে এটা কিন্তু না। ওই যে একটা কথা আছে না যে ফিঙ্গারপ্রিন্টস ভেরি পার্সন টু পার্সন, সেম অ্যাজ মেরিট। আমার ফিঙ্গারপ্রিন্ট যেমন আরেকজনের সাথে মিলবে না, তোমার ফিঙ্গারপ্রিন্ট যেমন আরেকজনের সাথে মিলবে না, তোমার মেরিট এবং টেকনিকও আরেকজনের সাথে, একজনের আরেকজনের খাটালে যে লাগবে এমন কোনো কথা নাই। তো ফলে ইউ শুড ফাইন্ড আউট ইউর টেকনিক, হাউ টু রিমেম্বার দ্য definition, the terms and topics. You, this is you. আমি তোমাকে একটা পথ দেখাই দিতে পারি যে হ্যাঁ এই বইতে এইভাবে তোমরা টেকনিকটা খুঁজতে পারো, কিন্তু অ্যানালাইসিস করতে হবে। যদি তুমি এটার উপরে মাস্টার্ড মানে আয়ত্ত করতে চাও, মাস্টার্ড মানে সার্টিফিকেট অর্জন না, মাস্টার্ড মানে যদি তুমি টপিকটার উপর আয়ত্ত করতে চাও। তোমরা জানো এখন কত ইম্পর্টেন্ট জিনিস, ভ্যাকসিনের ডেফিনেশন তোমরা ক্লাস 6-7 থেকে পড়ে আসছো। আমার মনে হয় যে এটা মুখস্থ যদি কেউ করে থাকো এখন বলতে পারবে না। অ্যান্টিবায়োটিকের ডেফিনেশন তোমরা সেই 4-5 থেকে পড়ে আসছো, কিন্তু যদি এটাও মুখস্থ করে থাকো অনেকে বলতে পারবে না যদি বুঝে না থাকো।
তার মানে আমার কথা হচ্ছে যে বোধগম্যতার মধ্যে সব নিয়ে আসো, যদি না বুঝো এই আমরা একটা সেশন করব, এখানে তোমরা কোশ্চেন করবা, তোমরা ক্লিয়ার হবা। আর যদি কোশ্চেন এবং ক্লিয়ার না হও তাহলে ওই আমি ভিডিও ছেড়ে দিব, ভিডিও দেখে তোমরা ক্লাস কমপ্লিট করে ফেলবা। ওকে ফাইন, নেক্সট। ইমন বলো, তোমার কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো এখন? হ্যাঁ, সুস্মিতা বলো। ইমন বোধহয় অফলাইনে চলে গেছে। হ্যাঁ সুস্মিতা, আনমিউট করে নাও। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার সময় নিয়ে স্যার সমস্যা নেই স্যার, 11টায় হলে স্যার ভালো হয়। ঠিক আছে। আর স্যার ক্লাস ভালো লাগছে, একটু জয়েন করতে স্যার আজকে মানে ই করতে পারতেছিলাম না, জয়েন হতে পারতেছিলাম না স্যার। সময় 11টার সময় স্যার চেষ্টা করতেছিলাম, 10 মিনিট লেট হয়ে গেছে। ঠিক আছে, চেষ্টা করবা। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। এরপর কি